বলছি তার আগে আমি জাহাঙ্গীরনগরের পয়েন্ট একটু বলে দিই, যেহেতু ওখানে আমার প্রসঙ্গটা তুলেছেন। এটা হলো যে ওনার কথাগুলো শুনলাম আমি, তো আমার কথা হলো কি, যখন আপনি দেখলেন কয়েকটা পয়েন্ট, এখানে কালির পয়েন্ট, ব্যালটের মধ্যে কোনো নাম্বার নাই, এই পয়েন্ট, ব্যালটের সংখ্যা বেশি, এটা তো আপনি শুরুর দিনই দেখছেন, নির্বাচন শুরুর আগেই দেখছেন না, নির্বাচনের দিন দেখেছে, নির্বাচনটা স্টার্ট হচ্ছে তখনই হ্যাঁ, তো 10:30টার সময় তো আপনাকে বললাম যে আমি 10:30টা থেকে ভাইস চ্যান্সেলরকে তখন আপনি প্রেস কনফারেন্স করলেন না কেন, সবাইকে ইনফর্ম করলেন না কেন? দেখেন আপনি কি করেছেন, এটা কিন্তু আপনি বলছেন, এটা কিন্তু আমি দেখিনি। না, আপনি বলেন। আমি আপনাকে ততটুকু দেখেছি যতটুকু আপনার ব্যাপারটা মিডিয়াতে এসেছে। বলেন। আর মিডিয়ার কথাটা তো আপনি যদি ওই দিনই ঘটে, যেদিন ইলেকশন হয়েছে, আপনি যদি ওই দিনই ফার্স্ট টারে দেখে যদি আপনি রিজাইন করতেন যে এটা আমি করব না, আমি আপনাকে হয়ে যেত। আমি কি উত্তর দিব এখন নাকি কামাল ভাইকে বলে দিবেন? এটা সমাধানটা আমি আপনাকে করি। আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হ্যাঁ, তো আমি যে কাজটি করেছি, যেটা আমার করার দরকার ছিল, আমি মনিটরিং সেলে ছিলাম। সো যখনই আমি অ্যানোমালিসটা দেখতে পেয়েছি এবং মেয়েরা যখন দেখেছে, তখনই আমি প্রশাসনকে জানিয়েছি যেটা করার। আপনাকে বললাম তো 10:30টায় ভোট শুরু হয়েছে, যখন শুরু হয়েছে তার 1 ঘন্টার মধ্যে, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে আপনাকে আমি কল রেকর্ড দেখাবো। মানে আমি বলছি, আপনি এটা ধরেন মোটা দাগে অনেক কিছু বলে দেওয়া যায় কামাল ভাই, হ্যাঁ, কিন্তু যে যখন দায়িত্ব থাকে তখন তাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আপনি কি করে ভাবলেন যে প্রথম 1 আওয়ারের মধ্যে দেখে আমি রিজাইন করে দিব? আমাকে চেষ্টা করতে হবে না যে ইলেকশনটা, না, আপনাকে এটা শুনতে হবে আমার কথা, কারণ আপনি ঢালাওভাবে যদি আপনি এভাবে বলে দেন, এটা তো হবে না কামাল ভাই, কারণ ওই সিচুয়েশনের মধ্যে আমি ছিলাম, আপনি ছিলেন না, এবং ওখানে হাজার হাজার ছেলে মেয়ে ছিল, ক্যামেরা ছিল। তো সেজন্য আমি তো শেষ করি, সেটা হচ্ছে যে 10:30টার সময় এটা জানানোর পর আমি ভিসি কে ফোন করেছি 20 থেকে 22 বার, আমার কল রেকর্ড আছে, উনি আমার ফোন ধরেননি। ট্রেজারার না, আমাদের প্রক্টরকে ফোন করলাম, তাকে জানাতে হবে। প্রক্টর কয়েকবার ফোন করার পরে উনি ফোনটি ধরলেন এবং ধরে উনি আমাকে বললেন এটা অসম্ভব বিষয়, আমি বিশ্বাস করি না যে কালি উঠে যায়। উনি নিজে আমাকে এটা বললেন, হ্যাঁ। তখন আমি বলছি আপনি বলছেন অসম্ভব বিষয়, উনি বলে যে হ্যাঁ এটা অসম্ভব বিষয়। এরপরে আমি আরো কয়েকজন শিক্ষককে লাগাতার ফোন দিলাম এবং এখানে অনেক মেসেজ আছে যে কয়েকজন লিখেছে নাহিন আপাকে কেউ হেল্প করেন। দেখেন, আমার দুঃখের জায়গাটা কিন্তু শুধু খালি ইলেকশন নিয়ে না। একজন নারী শিক্ষক যিনি একটা নির্বাচনের দায়িত্বে আছেন, তিনি যখন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নীতি নির্ধারক, সবচেয়ে পাওয়ারফুল লোকজনকে 20টা 25টা 30টা কল দেয় এবং তখন যারা ফোনটি ধরেন না, তার মানে ওইখানে কি আমার সিকিউরিটি ছিল? সেখানে তো আমার সিকিউরিটি ছিল না। তো তারপরে যেটা হয়েছে, তারা এসে আবার ইলেকশনটাকে ঠিক করার চেষ্টা করেছেন। এই চেষ্টাটা ধরেন আমি কিন্তু তখন দায়িত্ব নিয়ে 1.5 ঘন্টার মতো, আপনি যেটা বলছেন যে আমি কেন তখনই বের হয়ে প্রেস কনফারেন্স করলাম না, আমি 1.5 ঘন্টার মতো ইলেকশনটা বন্ধ রেখে নর্মাল করার চেষ্টা করলাম এবং আসলেন আবার শুরু হলো, তখনই আমরা পেলাম মাটির মধ্যে ব্যালট পেপার পড়ে আছে, এটা ছবি আছে, মাটির মধ্যে ব্যালট পেপার পড়ে আছে। তখন আমরা জানতে পারলাম ইভেন যে ট্রাঙ্কে করে আপনার ভোটার লিস্ট ইগুলো আসে, ব্যালট পেপারগুলো আসে, কোনো সংখ্যা লিখে দেয়নি যে এই প্যাকেটের মধ্যে 100টা আছে, তাই না? একটা হলে স্টুডেন্ট আছে 299, আপনার ব্যালট পাঠিয়েছে 400টা। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এই মুহূর্তে আমি একটা মেসেজ পেলাম যে এইখানে একজন স্টুডেন্ট বলেছে যে তাকে আমার ফলাফল ঘোষণা করে প্রথমে বলা হলো পাশ করেছি, এরপর সাত্তার স্যার কল দিয়ে বললেন 42কে ভুল করে 82 বলা হয়েছে, ভোট কাস্ট হয়েছে 469টি, কিন্তু ভোট হিসেব করে নাকি 513টি হয়েছে, আমার ভোট নাকি হয়েছে 22। এই যে এইমাত্র পেলাম। তারপর এরপরও যদি মাসুদ ভাই বলেন যে এটা ভিসি কে পদত্যাগ করানোর জন্য জাতীয়তাবাদী দলের 2 পক্ষ কাজ করেছে, এরপরও যদি উনি আমাকে সেই অভিযোগটি দেন যে আমি কেন সকাল 10টার সময় কনফারেন্স করলাম না, তাহলে আমার প্রতি অভিযোগ আর থাকবে কিনা সেটা জানবো আমরা। একটা ছোট বিরতি। কারণটা হলো কি, দেখেন এখানে জাতীয় নির্বাচনের প্রভাব ডাকসু নির্বাচনে পড়েছে এবং প্রত্যেকটা জাকসুতেও পড়বে এবং রাকসুতেও পড়বে, এটা জাতীয় নির্বাচনের প্রভাবটা পড়বে। আমি 2টো কারণ বলি আপনাকে। 1 নম্বর কারণ হলো, যেমন আওয়ামী লীগ আমলে বিএনপির কোনো নেতা কিন্তু থানা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা কিন্তু এলাকায় থাকতে পারতো না, সবার নামে 10টা 20টা করে মামলা ছিল। যেই আওয়ামী লীগ চলে গেছে, মানে আওয়ামী লীগের নেতারা পালাই গেছে, যারা এখন আছে অবশিষ্ট, তাদের নামে কিন্তু ঠিক এর চেয়েও দ্রুত বেগে এই 10টা 15টা 20টা করে মামলা কিন্তু হয়ে গেছে। হওয়ার কারণে তাদের অনেকেই এলাকা ছাড়া এবং দৌড়ের উপরে আছে। এই মামলাগুলির বাদী কারা? 95% ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির লোকজন। এখন ছাত্রলীগের যে ভোটগুলি এখানে আছে, মানে ঢাকা ইউনিভার্সিটিতে, তারা কিন্তু নেতা না, বাট তারা ভোটার, ছাত্রলীগ সাপোর্ট করে। খবর নিয়ে দেখেন, এদেরও 90% ফ্যামিলি হলো আওয়ামী লীগের ফ্যামিলি। তার ভাই যুবলীগ করে, বাবা আওয়ামী লীগ করে, চাচা আওয়ামী লীগ করে, এই ফ্যামিলি থেকে কিন্তু এরা আসছে। তো ওরা যখন দেখছে যে বিএনপির কারণে আমার ফ্যামিলি তছনছ হয়ে যাচ্ছে, বিএনপির কারণে আমার বাপ দৌড়ের উপরে আছে, ভাই পালাই আছে, তখন তারা কিন্তু আর বিএনপির প্রতি কোনো ভালোবাসা অনুভব করবে না। প্রেম একতরফা হয় না ভাই। তখন তারা বিএনপির হাত থেকে বাঁচার জন্য বিকল্প ভালো হিসাবে জামাত শিবিরকে ভোট দিচ্ছে। আর একটা কারণ বলি,
বিএনপির লিডাররা সারাক্ষণ এমনভাবে কথাবার্তা বলেন যে মানুষ ধরেই নিয়েছে ওনারা ক্ষমতায় আসতেছেন, খালি ফেব্রুয়ারি মাসটা আসতে যা বাকি, আসলেই সবকিছু ঠিকঠাক বিএনপি ক্ষমতায়। আপনি কি মনে করছেন যে এখন তাদের এই মানসিকতার জায়গায় কোনো পরিবর্তন আমার আসবে? ওটা পরে বলতেছি, আমার মনে করা কিছু যায় আসে না, আমি কেউ না, কিন্তু ঘটনা যেটা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আতঙ্কটাকে বলেন তো, আতঙ্ক হলো গণরুম, আতঙ্ক হলো পরীক্ষার আগের রাতে মিছিলে যাওয়া, এটা কারা করতো? ছাত্রলীগ নাম নেওয়ার কোনো লাভ নেই, ছাত্রলীগ কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো সরকারি দল। ছাত্রলীগ যদি সরকারি দল না হইতো এই পাওয়ার দেখাতে পারতো না। আবার এর আগে যখন ছিল বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও বিএনপি ছাত্র দল একই কাজ করতো, মানে সরকারি দল হলো এখানে ইম্পর্টেন্ট। তো যখন বিএনপি লিডাররা বলে আমরা ক্ষমতায় এসেই গেছি, তখন সাধারণ ছাত্ররা কোয়েশন করে দেখছে যে যাদের আমি এখন ভোট দেবো আগামী ফেব্রুয়ারির পর যারা সবাই সরকারি দল হয়ে যাবো, তখন আমাদের কি হবে? আবার সেই গণরুম, আবার সেই মিছিল, এই ভিত্তির কারণেও কিছু ভোটে দিয়ে গেছে। 3 নম্বর কারণ হলো যেটা বলে শেষ করি, প্রার্থী যে আছে সেই প্রার্থীর ব্যক্তিগত যে অবয়ব, ব্যক্তিগত যে চালচলন, তার যে সামাজিক অবস্থান, হ্যাঁ বলবেন যে বিএনপি তো গত 17 বছর 16 বছর ক্যাম্পাসে যাইতে পারে নাই, আপনার কি শিবির তো ওদের আঁচলের নিচে ছিল, সবই সত্য। কিন্তু যারা ভোট দিবে তারা এই আঁচলের নিচে থাকাটার ব্যক্তিটার চারিত্রিক বৈশিষ্ট্য তো 17 বছর ধরে দেখছে, তার মধ্যে নিশ্চয়ই কিছু ভালো পেয়েছে। এবং আমি মনে করি তুলনামূলকভাবে শিবিরের প্যানেলের লোকগুলিও বেশ ভদ্র। আপনি বলছেন যে ছাত্র দলের প্যানেলের যারা প্রার্থী তাদের আচরণ তুলনামূলকভাবে খারাপ? এদের তুলনায় খারাপ বলছি না, ওদেরটা বেটার বলছি আমি। আচ্ছা, হয়তো ওদেরটা স্বাভাবিক, ওদেরটা অস্বাভাবিক ভালো হতে পারে। কিছু মেধাবী ছেলে এখানে আছে, এটাও ঠিক। এই যে শুনছি সেটা খুবই মেধাবী যে ইলেক্টেড হয়েছে, এগুলো তো মানুষের মধ্যে প্রভাব ফেলে। কিন্তু আমরা ছোটবেলায় কি করতাম, আমার বাবা বলতে তোর বন্ধু বান্ধবকে ওই যে ফার্স্ট হয় সেকেন্ড হয় তোর ফ্রেন্ড হয় না, তুই বাউন্ডারির সঙ্গে কেন ঘুরোস, এগুলি কিন্তু বলতো ভাই, এখনো বলে। এটা কিন্তু একটা ইমেজ মানুষের মধ্যে ধারণা কাজ করে। কিন্তু আসবো আপনার কাছে আবারও। দেখেন, এই যে 17 বছর ছাত্রদল যেতে পারেনি, হ্যাঁ, এটাকেও কামাল ভাই খুবই হালকাভাবে দেখছেন। হ্যাঁ, আমরা যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, এটাকে হালকাভাবে দেখার কথা। একটা ছেলের আচরণ আপনি দেখবেন কি করে? ও তো হলেই ঢুকতে পারেনি, ওকে তো মেরে বের করে দেওয়া হয়েছে, ওই ছেলেকে তো কেউ চিনে না, তাই না? তো তাহলে আপনার আচরণ বোঝার জন্যও তো কিছুটা সময় লাগে। তো লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নাই, এটা তো সবচেয়ে বেশি সত্য কথা। এখন যে কথাগুলো আমি আরও অন্য জায়গা থেকেও বলতে চাই, যে শিক্ষক রাজনীতি নিয়ে সব সময় কথা আসে, তাই না? শিক্ষকরা তো আর্মি নয় যে তারা ভোট দেয় না। তো তার যেহেতু মতামত আছে, সে সাদা হতে পারে, কালো হতে পারে, নীল হতে পারে, বেগুনি হতে পারে, অসুবিধা নাই। সে তো কোনো না কোনো জায়গায় ভোট দেয়, তাহলে সে যেখানে ভোট দেয় তার মানে সে দলকে পছন্দ করে, তাহলে সেটা কেন সে বলতে পারবে না? আমি তো এটা কোনো সমস্যা দেখি না। সমস্যাটা কোথায় হয় জানেন? যখন কমপ্লিটলি দলীয় নিয়োগ হয়, যে আপনার রেজাল্টের কথা ভাবছেন, যেটা আমরা গত 15 বছর দেখেছি। ইভেন আমি 15 বছরের থেকে লাস্ট 8-10 বছরের 7 বছরের কথা বলবো, যে ন্যাক্কারজনক ঘটনা মানে শিক্ষক নিয়োগে হয়েছে, সেটা রিফ্লেকশন এটা, তাই না? তো তাহলে